লন্ডনে দেড় যুগেরও নির্বাসিত জীবন শেষে 25শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে সিলেট হয়ে বেলা 11:55 তিনি ঢাকায় নামবেন। সঙ্গে আসবেন মেয়ে জাইমা রহমানও। দলের সিনিয়র নেতারা বলছেন তার স্বদেশ প্রত্যাবর্তন হবে ঐতিহাসিক। প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে দুপুরে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। পরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে। ঠিক হয়েছে দেশের মাটিতে প্রত্যাবর্তনের দিনও। এখন চলছে সেই ক্ষণ গণনা। আর এ নিয়ে দলের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উচ্ছ্বাস উদ্দীপনা। বৃহস্পতিবার দুপুরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। এছাড়া তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের সম্ভাব্য স্থান রাজধানীর 300 ফিট এলাকাও পরিদর্শনে যায় ওই প্রতিনিধি দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বহনকারী ফ্লাইটটি অবতরণ করবে 25শে ডিসেম্বর বেলা 11:55। এমন তথ্য জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কথা বলেন তার সংবর্ধনার বিষয় নিয়েও। বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11:55 ঢাকা বিমানবন্দরে, 12টাই বলতে পারি। আমরা জায়গাগুলো দেখছি, যেহেতু বাংলাদেশের জনগণ তাকে এক নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে, উন্মুখ হয়ে আছে এবং তার দুটো কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে। সেই জন্য আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি কোন জায়গায় হলে সেটা ভালো হয় এবং আমরা সেটাকে অ্যাকোমোডেট করতে পারবো, সবাইকে আসতে পারবো, জনদুর্ভোগ যাতে না হয়, সব কিছু বিবেচনায় আমরা জায়গাগুলো পরিদর্শন করছি, আপনারা জানতে পারবেন। এদিকে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান ঐতিহাসিক হবে বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মানুষের যে উপস্থিতি যেটা হবে, এটা হবে ঐতিহাসিক নিঃসন্দেহে। সেই ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছেন এবং কাজ করে যাচ্ছেন। শৃঙ্খলার মধ্য দিয়েই তারেক রহমানের দেশে ফেরার সকল কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছে বিএনপির অভ্যর্থনা কমিটি। এদিকে ঢাকার বাইরের নেতাকর্মীদের রাজধানীতে যাতায়াত নির্বিঘ্ন করতে স্পেশাল ট্রেনের পাশাপাশি অতিরিক্ত বগির জন্য রেলওয়ের কাছে আবেদন করেছে দলটি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী সাবেক প্রধানমন্ত্রী সুস্থ হয়ে যাবেন। রাজধানীর এবার কেয়ার হাসপাতালে 23শে নভেম্বর থেকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার দুপুরে ব্রিফ করেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে উল্লেখ করে বলেন, তিনি এখন চিকিৎসা গ্রহণ করতে পারছেন। যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে, সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল, আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। বাংলাদেশ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা তার সুস্থতার ব্যাপারে আশাবাদী বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশ, ইউকে এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার অ্যাজ ওয়েল এজ অস্ট্রেলিয়ার চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড। সেই বোর্ড প্রতিদিন সকালবেলা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং ওনারা এখানে আলোচনা করেন এবং তারই পরিপ্রেক্ষিতে ওনার চিকিৎসা এখানে পরিচালিত হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও জানান, ডাক্তার জুবাইদা রহমান সার্বক্ষণিক তদারকি করছেন। ডাক্তার জুবাইদা রহমান সব সময় ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে তদারকি করছেন। ওনারা সবাই পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার ব্যাপারে খোঁজ নিচ্ছেন। ফুসফুস, কিডনি সহ নানা শারীরিক জটিলতা নিয়ে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপির এই শীর্ষ নেতা। ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে ট্রাভেল পাসের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই, একথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়ে বিদেশি কূটনীতিকদের অবহিতকরণ সভার পর গণমাধ্যমে একথা বলেন তিনি।
এর আগে বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, বাংলাদেশে ফেরার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো পর্যন্ত কোনো ট্রাভেল ডকুমেন্ট চাননি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ সহ 2 জনকে ফিলিপ নামের এক ব্যক্তি সীমান্ত পার করেছে বলে আদালতকে জানিয়েছে সীমান্ত থেকে গ্রেপ্তার হওয়া 2 আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে রিমান্ড শুনানিতে গ্রেপ্তারকৃত সিবিএন দিউ ও সঞ্জয় চিশিম এই দাবি করেন। এর আগে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে মূল আসামি ভারতে পালিয়ে যাওয়ার ঘটনায় ও সহায়তাকারী হিসেবে সাক্ষ্য প্রমাণ ও তথ্য পাওয়া যায়। পরে এই মামলায় বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে 7 দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল আঞ্চলিক টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ। আদালত 2 জনকে 3 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। এটার সঙ্গে যারা জড়িত সব কিছুই বের করার জন্য চেষ্টা করা হচ্ছে এবং চেষ্টার অংশ হিসাবেই আজকে পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কেউ স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। আমরা সব কিছু ইনভেস্টিগেশনে রাখতে চাই এবং এটার প্রতি আমরা এটা একটা ফিনিশিং আমরা টানতে চাই না এবং এটা তদন্তের মধ্যে থাকতে চাই। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি এবং দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ঢাকায় বিদেশি মিশনের প্রধানদের জানিয়েছে সরকার। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। 2014, 18 আর 24-এর বিতর্কিত 3 নির্বাচনের কারণে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ভোট নিয়ে জনমনে বেড়েছে আগ্রহ। এই নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু হবে বলে বরাবর বলে আসছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন ঘিরে সরকারের কর্মপরিকল্পনা ও সার্বিক নিরাপত্তা নিয়ে বিদেশি কূটনৈতিক ও গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে মতবিনিময়ে বসেন পররাষ্ট্র সচিব। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এ বৈঠকে অংশ নেন প্রায় 40টি দেশের প্রতিনিধিরা। বৃহস্পতিবার বিকেল 3টার কিছু পরে শুরু হওয়া মতবিনিময়ে সরকারের অবস্থান তাদের সামনে তুলে ধরেন পররাষ্ট্র সচিব। নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে বিদেশি কূটনৈতিকদের আহ্বান জানানোর পাশাপাশি বাংলাদেশে তাদের মিশনের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছে ঢাকা। এদিকে ডিবিসি নিউজের নির্বাচিত সংবাদে যুক্ত হয়ে প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ বলেন, নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু ইস্যুতে কূটনৈতিকদের আশ্বস্ত করেছে সরকার। তাদের উপর যে নৃশংস হামলাটা চালানো হয়েছে, তো স্বাভাবিক এবং সঙ্গত কারণে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এক ধরনের শঙ্কা, উদ্বেগ ইতিমধ্যে দেখা দিয়েছে। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাকারীকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে তার পরিবার। মূল হামলাকারীকে গ্রেফতার করতে না পারলে অন্তর্বর্তী সরকারকে সম্মান নিয়ে যেতে দেয়া হবে না বলে জানিয়েছেন হাদির বোন এবং ভগ্নিপতি। বিকেলে ঝালকাঠির নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এসব দাবি জানান তারা। এনসিপি ঝালকাঠি জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে অংশ নেন ওসমান হাদির বোন মাসুমা সুলতানা বিন হাদি এবং ভগ্নিপতি আমির হোসেন। এ সময় তারা বলেন, ইনসাফের রাষ্ট্র যেদিন কায়েম হবে সেই দিনই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের শেষ হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা 17 এবং ঢাকা 14 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের প্রতিনিধিরা। এছাড়া ঢাকা 17 আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলনের প্রার্থী এবং এক প্রবাসী স্বতন্ত্র প্রার্থী। রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে গত 3 দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 22 জন। মনোনয়নপত্র সংগ্রহের পর সম্ভাব্য প্রার্থীরা জানান, জয়ের ব্যাপারে তারা আশাবাদী, তবে সুন্দর নির্বাচন আয়োজনে ইসিকে নিরপেক্ষতার সর্বোচ্চ নজির সৃষ্টি করতে হবে। আমি বিএনপির জিয়া রহমানের পলিটিক্যাল সেক্রেটারি ছিলাম। আমি রাস্তার লোক না। জিয়া রহমান মরে গেছে, এরশাদ সাহেব আমাকে ফরেন মিনিস্টার বানাইছে, আমি চলে গেছি, রাজনৈতিক আশ্রয় নিছি। আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেট মেম্বার এই মুহূর্তে। লেভেল প্লেইং ফিল্ডটা হইতে পারবে কিনা, সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা সে নিয়ে একটু আমাদের সংশয় আছে।